সেটা হচ্ছে আপনারা যে লেআউটটা করছেন ওর মধ্যে কাজ করেন, আমি আমার মতো করে কাজ করতেছি। আপনারা যে লেআউটটা তৈরি করছেন ওর মধ্যে কাজ করেন, আর যারা করতে পারেন নাই তারা দেখেন এভাবে করতে পারেন বা যেভাবে পারেন সেভাবে করেন। সো প্রথমে আমরা একটা HTML ফাইল নিয়ে নিলাম। আমি বললাম জাভাস্ক্রিপ্ট, javascript.html। এখানে টু উইন্ডোজে যাবেন, যে প্রজেক্টে ক্লিক করবেন। হ্যাঁ, এভাবে ক্লিক করলে আসবে। সো এখান থেকে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের সিনট্যাকটিক্যাল আলোচনার মধ্যে বাকি ছিল কি বলেন তো? হোয়াইল, ডু হোয়াইল এগুলো হয় না, শুধু ফর লুপ হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আর গতকালকে ফাংশনটা হয়ে গেছে না? ফাংশন মনে আছে কি জিনিস, কি বলেন তো? তারপর ডেফিনিশন, হ্যাঁ, এগুলো মনে থাকলে হবে আর কি। সো দেখেন, আমরা এখন তাহলে আমরা প্রথমে হোয়াইল লুপ নিয়ে কথা বলি, কেমন? আজকে আমাদের বেশ কিছু কাজ করতে হবে, সো সবাই একটু মানে সাথে সাথে থাকার চেষ্টা করেন। সো আমি একটা HTML ফাইল তৈরি করে নিলাম এবং আমরা যা কিছু করব সব এখন এখানে এই HTML ফাইলের মধ্যে করব। এক্সটার্নাল ফাইল কীভাবে নিতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখা হয়েছে কি? না দেখা হলে সমস্যা নেই, আমরা দেখবো আজকে। সো আমরা স্ক্রিপ্টের মধ্যে HTML ফাইলের মধ্যেই আউটপুট দেখব। সো লুপ লাগে কেন? কারণ হ্যাঁ, যখন আমাদের একই কাজ একাধিকবার করা লাগবে তখন আমরা বারবার না করে একবার করব এবং সেটাকে একটা রিপিটেড স্টেটমেন্টের স্ট্রাকচারের মধ্যে, সিনট্যাক্সের মধ্যে ফেলে দিব, দেন স্টেটমেন্টটা একাধিকবার এক্সিকিউট হবে আর কি। সো এটা একটা ইস্যু ছিল আর কি। এখন সো একটা স্টেটমেন্ট একাধিকবার এক্সিকিউট করার জন্য 4 ধরনের সিনট্যাক্স আছে জাভাস্ক্রিপ্টে। একটা হচ্ছে ফর, একটা হচ্ছে হোয়াইল, একটা হচ্ছে ডু হোয়াইল, একটা হচ্ছে ফরেন। সো আমরা জানি যে ফর কিভাবে কাজ করে। সো সিনট্যাক্সটা হচ্ছে লিখতে হয় ফরের মধ্যে দিতে হয় ফর আই, একটা ভেরিয়েবল ধরে নিলাম। আর কোথা থেকে শুরু হবে? একটু জুম করা যায়, কিন্তু একটু জুম করতে গেলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, একটু দেখেন, দেখা যাচ্ছে না? একটু যাচ্ছে, কিন্তু আপনাদের ক্লাসে তো কোনো স্কুলাবানি নাই। এর আগের ক্লাসে সবগুলো পোলাবান কম্পিউটারে বসতে পারে না, ব্যাস 9-এ। আপনাদের তো অনেক জায়গা ফাঁকা আছে, তো সামনের দিকে এসে বসেন। কেন? শুরু করলাম, ইনিশিয়ালাইজ বলে দিতে হয় এবং কোথা থেকে শুরু হবে, তারপর একটা কন্ডিশন থাকে কতক্ষণ পর্যন্ত চলবে। আমরা বললাম i is less than or equal to 10, এরপর বললাম i প্লাস প্লাস। এবার এই কোডটার জন্য আমরা যদি এভাবে বলি ডকুমেন্ট ডট রাইট i, তাহলে আমাদের ব্রাউজারে চলে আসবে 1 থেকে 10। আমরা একটু প্রোগ্রামটা রান করিয়ে নিচ্ছি এখান থেকে। দেখেন আউটপুট আমরা 1 থেকে 9 পর্যন্ত দেখতে পাচ্ছি। কারণ কি? কারণ এখানে ইকুয়াল দেওয়া নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি, লেস দ্যান অর ইকুয়াল টু, এবার 10 পর্যন্ত আসবে, এবং 10 আসছে। অর্থাৎ 1 থেকে শুরু করছে এবং কতক্ষণ যাবে এবং কত করে বাড়বে এটা এখানে বলে দেওয়া হয়েছে। এটা ছিল আমাদের ফর লুপের স্ট্রাকচার। এখন সেম কাজই যদি আমরা হোয়াইল দিয়ে করতে চাই তাহলে কি করতে হবে আমাদের? আমরা যদি চেষ্টা করি এখানে এসে, সো হোয়াইল ফরটা তো আমরা এভাবে কাজ করছিলাম, তাই না? ফর, কিন্তু হোয়াইল নিয়ে আমরা কথা বলবো অ্যাকচুয়ালি। হোয়াইল
সো এখানে ভেরিয়েবলটা আগে ইনিশিয়ালাইজেশনটা বলে দিতে হয় i is equal to আমি বললাম 10 var i is equal to 10 while আমি কন্ডিশন বলে দেব এখানে ওই একই জিনিস শুধুমাত্র স্ট্রাকচারটা আলাদা ফর এর মধ্যে যে কাজ আমি যে স্ট্রাকচারে করলাম while এর মধ্যে আমি ওই একই কাজ করব বাট স্ট্রাকচারটা শুধু আলাদা i is equal to বললাম 10 ইনিশিয়ালাইজেশন কন্ডিশন বলে দিলাম while I is less than or is equal to বা আমি এখানে যদি বলি 1 I is less than or is equal to 10 এখানে বলবো ডকুমেন্ট ডট রাইট I আর নিচে বলে দিতে হবে I প্লাস প্লাস দেখেন এটা হচ্ছে আমাদের while লুপ সো এখানে আমরা যে কোডটা লিখলাম আর এখানে উপরে যে ফরের যে কোডটা ছিল দুইটার আউটপুট কিন্তু সেম একই জিনিস শুধুমাত্র সিনট্যাক্স আলাদা একই কাজ বাট বিভিন্ন ভাবে করা যায় হোয়াইল লুপ কেন ব্যবহার করে হোয়াইল লুপ যখন কোনো একটা ব্লক অফ এগুলা জাভাস্ক্রিপ্টে হোয়াইল এতটা লাগে না মানে আপনার কন্ডিশনটা একটা ব্লকের মধ্যে থাকতেছে ঠিক আছে ফর অথবা হোয়াইল অথবা ডু হোয়াইল একটা ব্যবহার করলে তো হয় যে কোনো একটা ব্যবহার করলে হয় না ডু হোয়াইলটা একটু ব্যতিক্রম ডু হোয়াইলটা একটু পরে দেখেন একটু ব্যতিক্রম এখন হোয়াইল আর ফর এবং ডু হোয়াইল এগুলোর মানে পার্থক্যটা হচ্ছে কি যে আপনার যখন যেখানে যে স্ট্রাকচারের সাথে যায় এখন আমি যদি ফর ইউজ করি তাহলে কিন্তু আমাকে এইভাবে সব বলে দিতে হচ্ছে এখন আমি মনে একটা প্রবলেম সলভ করব আমার কাছে তিনটে জিনিস নাই সো আমি কিন্তু তাহলে ফর ইউজ করতে পারতেছি না বাট আমি এইভাবে আমার জন্য সহজ হয় তখন আমি এইভাবে করব একই কাজ সবকিছু সবগুলো লুপ দিয়ে করা যাবে ফর দিয়েও যেটা করা যায় হোয়াইল দিয়েও সেটা করা যাবে শুধু ডু হোয়াইলটা একটু ব্যতিক্রম ডু হোয়াইল এটা একটু ব্যতিক্রম আর সেটা একটু পর আমরা দেখব সো ফর আর হোয়াইল একই কাজ আমরা দুইটার যে কোনো একটা দিয়ে করতে পারি বাট শুধুমাত্র স্ট্রাকচারে পার্থক্য আর কিছু না স্ট্রাকচারে পার্থক্য আমাকে এটা এভাবে লিখতে হয় কখনো কখনো কোনো সিচুয়েশন ওভারকাম করার জন্য আমাকে এভাবে লিখতে হবে তখন আমি এভাবে লিখবো আবার কখনো কখনো কোনো সিচুয়েশন ওভারকাম করার জন্য আমাকে এভাবে লিখলে ভালো হয় তখন আমি এভাবে লিখবো মানে একই জিনিস 4-5 ভাবে করে দেওয়া আছে যখন আমার যেটা ভালো লাগে সেটা আমি নিয়ে করবো হ্যাঁ কন্ডিশন ইনক্রিমেন্ট হ্যাঁ আছে তো এই দেখেন প্রথমটা কি var i is equal to 1 এটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন আর এটাকে বলা হচ্ছে কি কন্ডিশন এটা কি ইনক্রিমেন্ট তাই না ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ওই যে মানে স্ট্রাকচারটা আলাদা আর কি আমরা একটু চেক করি ব্রাউজারে যে দেখেন আউটপুট কোনো চেঞ্জ আছে একই আউটপুট কিন্তু এবার আমি যদি এখানে এভাবে করে দেই যে 10 থেকে 1 পর্যন্ত তাহলে কি করা লাগবে এখানে বলেন তো i is equal to শুরু হবে 10 থেকে আইটা বড় থাকতে হবে অথবা সমান সমান হবে কত পর্যন্ত 1 আর এখানে কি করতে হবে i মাইনাস মাইনাস তাহলে কি হচ্ছে i 10 থেকে শুরু হবে এখানে কত চলে আসবে 10 এই স্ট্রাকচারটা কিভাবে কাজ করতেছে খেয়াল করেন i এর মধ্যে প্রথমে চলে যাচ্ছে 10 এবার এখানে আছে 10 কি 1 এর চেয়ে বড় হ্যাঁ বড় ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে কত আছে 10 এবার এখানে i মাইনাস মাইনাস তার মানে কত হবে 9 এবার এখানে যাবে 9 কি 1 এর চেয়ে বড় তখন i এর মান হয়ে যাবে 9 এরপর আবার এখানে 1 কমবে 8 এখানে আবার 8 চেক করবে এখানে i এর মান কত হবে 8 এবার 7 এবার 6 5 4 3 2 1 একও কিন্তু হবে কারণ কি 1 1 এর চেয়ে বড় না কিন্তু সমান তো এজন্য এখানে 1 প্রিন্ট করবে এরপর 1 এর পরে মাইনাস মাইনাস এ কত হবে 0 যখন এখানে 0 যাবে তখন কন্ডিশন ফলস আর এখানে যাবে না এরপর এসে এটার বাইরে চলে আসবে এখানে চলে আসবে আমরা চেক করি দেখেন 10 থেকে 1 পর্যন্ত কিন্তু চলে আসছে ঠিক আছে সো হোয়াইলটা দেখেন তো আপনাদের এরকম আউটপুট আসে কিনা সহজ একেবারে সহজ হ্যাঁ আমাদের অ্যালার্ট দিয়ে যে উইন্ডোতে একটা ইয়া দেয়া মানে অ্যালার্টটা স্টাইলাইজ করতে হলে কিভাবে করতে হবে অ্যালার্টটা অ্যালার্ট যে বক্সটা আছে হ্যাঁ ওইটা সিএসএস করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কালার দিয়ে মানে আউটপুটটা নিয়ে আসবে ওটা কিভাবে করতে হবে ওটা জাভাস্ক্রিপ্ট লাগবে করা যাবে ওটা আচ্ছা
তাহলে এবার দেখেন এখানে কিন্তু আমরা ভার বলে দিলাম, এভাবে আমাদের হোয়াইল লুপটা হয়ে গেল। এবার আমরা যদি ডু হোয়াইল লুপটা দেখি, দেখেন ডু হোয়াইল লুপটা খুব ইন্টারেস্টিং। এখানে আমি বলে দিলাম ভেরিয়েবল একটা মান দিয়ে দিলাম i is equal to 10। এখানে বললাম ডু, কাজটা করো। এরপরে কতক্ষণ সে করবে, হোয়াইল আমি বললাম i is less than 0। দেখেন কি হবে এবার, ডু হোয়াইলের স্ট্রাকচারটা একটু দেখেন, এটা ইন্টারেস্টিং। যে বললাম var i is equal to 0 10, অর্থাৎ i এর মান প্রথমে কত 10, তাই না, i is equal to 10। এবার বলতেছে ডু ডকুমেন্ট ডট রাইট, কি করবে, একটা জিনিস মনে রাখবেন, আমরা যে এই কোডগুলো লিখতেছি, আমরা এখানে যে কোডগুলো লিখতেছি এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন, আর আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে কে, ব্রাউজার কাজ করবে। কিন্তু আমরা যেভাবে লিখবো সেভাবেই কাজ করবে। তো একটা জিনিস সবসময় ধরার চেষ্টা করবেন, মাথার মধ্যে বোঝার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে মানে ব্রাউজার এখন কোথায় আছে, ব্রাউজার এখন কোথায় কাজ করতেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? সো ধরেন ব্রাউজার, আমি যখন এই ফাইলটাকে রান করব, এখানে ধরেন একটা ফাইল লেখা আছে javascript.html, এই ফাইলটা আছে কোথায়, যে এখানে। আমি যখন এই ফাইলটাকে ব্রাউজারে রান করলাম, তখন ব্রাউজার ফাইলটাকে কোথা থেকে পড়বে, কোথায় শেষ করবে বলতে পারবেন? আমি যখন ফাইলটাকে এখান থেকে রান করলাম, রান করার পর একটা এই ধরনের আউটপুট দেখতে পাচ্ছি না, সেই আউটপুটটা যেখানে আসলো কিভাবে আসলো, ব্রাউজার ব্রাউজারে কোডটাকে পড়ছে, পড়ে সে যেটা বুঝছে সেটা এখানে আউটপুট দেখাইছে। এখন পড়ার পর সে কি বুঝছে, আপনি যা লিখছেন সে সেটাই বুঝছে। সো যখন কোডটাকে রান করা হবে কোনো একটা ব্রাউজারে, সেই যে প্রথম থেকে পড়া শুরু করবে, পড়তে পড়তে যখন সে এখানে আসবে, এখানে সে পাবে কি var i is equal to 1, একটা ভেরিয়েবল যার মধ্যে সে 10কে পুশ করে দিবে। এরপরে করবে কি ডু, ঠিক আছে, ডকুমেন্ট ডট রাইট, মানে সে এই কাজটা তাকে করতে বলছেন আপনি, ডু এটা করো, ডু দিস। তাহলে এবার সে কত দেখাবে, আউটপুট দেখাবে কত 10কে। এরপর এখানে কি করবে, 10-এর ভ্যালু এক কমাবে 9, এখানে সে হোয়াইল 9 ছোট, 9 যেন 0-তে ছোট হয়। তো এই কন্ডিশনটা কি, এখানে আছে 9 ইজ লেস দেন 0, 9 0-র চাইতে ছোট, কন্ডিশন কি ট্রু না ফলস? 9 0-র চাইতে ছোট, কন্ডিশন ফলস না? কন্ডিশন ফলস হলে সে কি আর ভিতরে ঢুকবে? সে কিন্তু আর ভিতরে ঢুকবে না। বাট দেখেন কন্ডিশন কিন্তু আগে থেকেই ফলস। আমাদের হোয়াইল আর ফর এই দুটার মধ্যে একটা সিমিলারিটি হচ্ছে যে হোয়াইল এবং ফর দুইটা লুপই স্টেটমেন্ট এক্সিকিউট করার আগে তারা কন্ডিশন চেক করে নেয়। ফর এবং হোয়াইল দুইটা লুপই কোনো একটা স্টেটমেন্ট এক্সিকিউট করার আগে কন্ডিশনটা চেক করে নেয়, তাই না? যেখানে এখানে যদি কন্ডিশন নাও হয়, এখানে যদি হয় i is less than, আমি বললাম এখানে 0, তাহলে কি এটা কাজ করবে? i এর মান 1, 1 0 ছোট, তো কাজই করবে, ভিতরে একবারও আসবে? একবারও কিন্তু আসবে না। সো কন্ডিশন চেক করে। সেম ভাবে আমরা ডু হোয়াইলও এখানে যদি বলে দিতাম যে i is less than 100, তাহলে কাজ করতো? 10 বড় না সমান 100 চাইতে? 10 100-র বড়ও না, 10 100-র সমানও না। সো কি করবে না? কাজ করবে না, কাজ করবে না। এবার তার মানে সে ভিতরেও যাবে না। বাট এখানে কি, এখানে কিন্তু বলা আছে আয়ের ভ্যালু শুরু হবে 10 থেকে, এবং বলা আছে যখন আই 10-এর চেয়ে ছোট। সো আই 0-র চেয়ে ছোট, আই তো অ্যাকচুয়ালি 0-র চেয়ে ছোট না, তার মানে কন্ডিশন কি ফলস? না, কন্ডিশন চেক করে আসবে যে নিচে দেওয়া, হ্যাঁ, ব্র্যাকেট এই যেখানে কন্ডিশনে চলে আসবে। এখানে একটু খেয়াল করি আমরা, দেখেন আমরা এই ডু হোয়াইলটাকে অফ করে দিই, আগে অফ করে দিলাম। এখানে হোয়াইল বললাম i is equal to কত 10,
এখানে বললাম i is less than 100, greater than or is equal to কত 100, তাহলে i শুরু হয়েছে 10 থেকে এবং বলছি 10 100 চেয়ে বড়, ফলস। 10 100 সমান, এটাও ফলস। তাহলে কি সে ভিতরে আসবে? আসার কথা না, আমরা চেক করি। আসছে, ভিতরে কিন্তু কিচ্ছু নাই। তার মানে কন্ডিশন ফলস হলে কিন্তু সে ভিতরেই আসবে না। আমার কথা কি বুঝতে পারছি? বাট এখানে কি কন্ডিশন ফলস না? হোয়াইলের মধ্যে বলা আছে শুরু করছে কত থেকে, আয়ের মান কত 10, তাহলে i is less than or is equal to কত 0, তার মানে কি কন্ডিশন ফলস না? ফলস। তাহলে ব্রাউজারে কিন্তু তারপরও আউটপুট কি দেখানো উচিত? ফলস হলে দেখাবে না, বাট এখানে দেখাবে, একবার দেখাবে। এটা প্রিন্ট হয়েছে স্যার। প্রোগ্রাম তো মানে ব্রাউজার তো প্রত্যেক লাইন বাই লাইন পড়ে। হ্যাঁ হ্যাঁ, যখন উপরে দেখে নাই মানে কোনো কন্ডিশন দেখে নাই তখন সে ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ। আর এরপরে আবার এখানে কন্ডিশন যখন চেক করবে তখন যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে আবার এখানে যাবে, এখান থেকে পড়বে 2 লাইন পড়বে, আবার এখানে আসবে। এটা হোয়াইল লুপের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, স্যার ডোরা কি বেশি ইউজ হয়? খুব কম না, এটার কাজ আছে। ধরেন আপনাকে এমন কোনো কাজ করতে হবে যে আপনাকে এমন কোনো কাজ করবেন যে আপনাকে একবার কাজটা করতেই হবে, তারপর আপনি কন্ডিশন চেক করবেন। আপনি কোনো একটা প্রবলেমের সলভ করতেছেন, আপনাকে একবার কাজটা করতেই হবে, তারপর আপনি কন্ডিশন চেক করবেন বা তারপর আপনি ডিসিশন নেবেন করবেন কি করবেন না। সেক্ষেত্রে ইউজ হবে কি, ফর দিয়েও হবে না, হোয়াইল দিয়েও হবে না, ডু হোয়াইল। এটা কাজ আছে, এটা একটু উপর দিয়ে গেলে পাওয়া যাবে কাজ এটা আর কি, ঠিক আছে। সো এটা ছিল আমাদের ডু হোয়াইল। সো আর একটা ছিল ফরেন। সো ফরেনটা বেসিক্যালি কাজ করে অ্যারেকে নিয়ে। সেখানে একটা জিনিস দেখেন, আমি একটু অ্যারে নিয়ে কথা বলি। সো অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল। আমরা ভেরিয়েবলের ডেফিনেশন জানি না, ভেরিয়েবল কি বলেন তো? নাম। সো অ্যারেও বলা হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে কি মেমরি লোকেশনের নাম, আর অ্যারেকে বলা হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল। যেমন আমরা জানি যে এরকম যখন কোনো প্রোগ্রাম রান করা হয়, যখন কোনো ভেরিয়েবল ধরি, এখানে কোনো একটা জায়গায় আমরা যদি বলি var x is equal to 20, তাহলে এখানে হয়ে যাচ্ছে x, এখানে হয়ে যাচ্ছে 20। এর দিলে এর 20 দিলে 20 টা জায়গা নিবে। হ্যাঁ, এখন এখানে আমি বলি, এখন এখানে আমরা যদি অ্যারে বলবো, যখন অ্যারে বলবো, অ্যারেকে বলতেছে এটা একটা স্পেশাল ভেরিয়েবল। একটা স্পেশাল ভেরিয়েবল বলা হচ্ছে কাকে? অ্যারেকে। যে অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল। এর কাজ কি? এর কাজ হচ্ছে একাধিক ডাটা নিয়ে কাজ করা। আসলে প্রোগ্রামিং বলতে আমরা বুঝি এটা একটা কোনো একটা প্রবলেমের সলিউশন। যখন আমরা কোনো একটা প্রবলেমের সলিউশন করব, প্রবলেমটা যদি ছোট হয় তাহলে আমাকে অল্প কিছু ভেরিয়েবল দিয়ে কাজটা সলভ করা যাবে। আবার প্রবলেমটা যদি অনেক বড় হয় তাহলে সেই প্রবলেমটা সলভ করার জন্য আমার অনেক বেশি ভেরিয়েবল লাগবে। সো অনেক বেশি ভেরিয়েবল যদি লাগে তাহলে গত ক্লাসে আমরা একটা জিনিস দেখলাম যে ফাংশন, যে ফাংশনে আবার কি প্যারামিটার দেওয়া যায় না বা আর্গুমেন্ট, কি করে এগুলা দিয়া? ও যে মনে আছে যে অ্যাড তাই না, যেরকম অ্যাড বলতেছিলাম ফাংশন অ্যাড, এখানে x y দিচ্ছিলাম, তারপর বলতেছিলাম z is equal to x plus y, এরপর বলতেছিলাম ডকুমেন্ট ডট রাইট z, ফাংশন ক্লোজ। এবার আমরা যখন ফাংশনটাকে কল করতেছিলাম এভাবে ডিরেক্ট কল করলে হবে না, কিন্তু এখানে বলতে হবে 5 3, তাহলে 5 চলে যাবে কোথায়? x এ, আর 3 চলে যাবে কোথায়? y। এই যে আপনি পাঠাচ্ছেন না, এগুলো কি আর্গুমেন্ট। সো এবার আমি যদি আবার অ্যাড কে কল করি, এখানে 10 3 পরে বারবার ওই কোডটা লেখা লাগবে না, এরপর শুধু অ্যাড দিয়ে দিলে কলিং, মানে এখানে আর্গুমেন্ট দিয়ে দিলে হবে না। হ্যাঁ আর্গুমেন্ট এটাকে বলা হচ্ছে চেঞ্জ হবে, ভেরিয়েবল পাস করা। সো যখন আপনি একাধিক ডাটা নিয়ে কাজ করবেন, এখানে তো দুইটা ভেরিয়েবল পাস করা লাগতো, যদি 200টা ভেরিয়েবল পাস করানো লাগতো তাহলে কি করতাম? তাহলে এখানে কি আমি 200 বলে লিখবো x y z y z, এভাবে 200টা লিখবো? বুঝেন না আমার কথাটা? আমার কথাটা হচ্ছে যে এখন তো আমার দুইটা ভ্যালু পাস করানো দরকার হচ্ছে। আমি এমন একটা প্রবলেম সলভ করব যেখানে আমার 50টা ভ্যালু পাঠাতে হবে, 50টা ভ্যালু। তাহলে আমি কি করব? এখানে অ্যাড দিয়ে এখানে 1 2 3 এভাবে 50টা ভ্যালু পাঠাবো। তাহলে এখানে 50 বলে লিখতে হবে না, x y z a b c,
50টা আলাদা আলাদা ভেরিয়েবল লিখতে হবে না, নাকি একই লিখলে হবে? একই তো লেখা যাবে না, একই লিখলে তো রিপ্লেস হয়ে যাবে। সো এই যে এটা একটা কমপ্লেক্সিটি, সেই জন্য তখন এই অ্যারের কনসেপ্টটা আসে। যারা সিনিয়র প্রোগ্রামার তারা এরকম প্রবলেম সলভ করতে করতে তো দেখতেছে যে না, আমার বড় কোনো সমস্যা আসলে আমার অনেক বেশি জিনিস দরকার হয়, অনেক বেশি ভেরিয়েবলের দরকার হয়। সো অনেক বেশি ইনফরমেশন বা ভেরিয়েবল যখন আমার দরকার হয়, তখন আমি একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে সর্বোচ্চ কয়টা মান রাখা যায়? ধরুন আমি বললাম var x is equal to var x, এটা কি একটা সিঙ্গেল ভেরিয়েবল না? একটা ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলের মধ্যে আমি এট এ টাইম কয়টা মান রাখতে পারবো? দুইটা রাখা কি সম্ভব? আরেকটা আমি এখন একটা রাখলাম, 10 মিনিট পর আরেকটা রাখলাম, আমার কাছে কোনটা থাকবে? 10 মিনিট পর একটা থাকবে। এখন তাহলে একটা ভেরিয়েবল তো একটা বেশি মান রাখা যাচ্ছে না, তাহলে এখন আমার এমন একটা ভেরিয়েবল দরকার যে ভেরিয়েবলের মধ্যে আমি আনলিমিটেড ভ্যালু রাখতে পারবো। আমার এমন একটা ভেরিয়েবল দরকার, ভেরিয়েবল হবে একটা, বাট তার মধ্যে আমি আনলিমিটেড, হ্যাঁ ভেরিয়েবল একটা, বাট তার মধ্যে আমি ইচ্ছা মতো ভ্যালু রাখতে পারবো, আমার কোনো সমস্যা নেই, আনলিমিটেড। তাহলে কেমন হইতো? তাহলে এবার যদি আমি এখান থেকে পাস করতে চাই, 200 টাকা হোক আর 50 টাকা হোক আর 2000 হোক, কোনো সমস্যা আছে? ভেরিয়েবল পাস করে দেবো একটাই, কিন্তু যাবে কতগুলো ভেরিয়েবলের মধ্যে দিয়ে? হাজার হাজার ভ্যালু যাবে। তখনই কিন্তু তারা অ্যারের কনসেপ্টটা নিয়ে আসে, ওই স্পেশাল ভেরিয়েবলটাকে বলা হচ্ছে অ্যারে, তাই না? তাহলে অ্যারে কি? একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আমরা মাল্টিপল ভ্যালু রাখতে পারি, ভেরি সিম্পল। তাহলে এই অ্যারেটা, তাহলে এটা যেহেতু স্পেশাল ভেরিয়েবল, তো স্পেশাল ভেরিয়েবলকে কিভাবে ডিক্লেয়ার করব আমরা? এই স্পেশাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে var, এরপরে অ্যারের নাম আমি বললাম ডেটা ইজ ইকুয়াল টু অ্যারে, এরপরে সমান সমান দিয়ে লিখতে হবে নিউ, এরপরে লিখতে হবে অ্যারে। এটা বড় হবে, নিউটা কি ম্যান্ডেটরি লেখা? ম্যান্ডেটরি। এটা হচ্ছে অবজেক্ট সাইন, এর একটা অবজেক্ট তৈরি করে নিলাম আমরা। নিউটা না লিখলে হবে না। আরো বেশ কয়েকভাবে অ্যারে ডিক্লেয়ার করা যায়, বাট এইভাবে যদি আপনি করেন তাহলে আপনাকে নিউ লিখতেই হবে। var data is equal to new array। এখন ডেটাটা আমি একটা অ্যারে পেলাম না, সো অ্যারের মধ্যে আমি ভ্যালু রাখবো কিভাবে? আমরা যখন সিঙ্গেল একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম var x, এটা ডিক্লেয়ার করলাম না, এটা কি ভ্যারিয়েবল ডিক্লারেশন? এটাও সেম ভ্যারিয়েবল ডিক্লারেশন। অ্যারের পরে কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং একটা সেমিকোলন আছে। এবার আমি এর মধ্যে ভ্যালু রাখতাম কিভাবে? ডিরেক্ট বলে দিতাম x is equal to 20। ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট? কোনটা? এইটা অ্যারে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, অ্যারে। সো এখানে বললাম var x is equal to 20, এটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন, এটা ভ্যারিয়েবল ডিক্লারেশন, এটা সিঙ্গেল ভ্যারিয়েবল, এটা হচ্ছে স্পেশাল ভ্যারিয়েবল, বলা হচ্ছে অ্যারে। তাহলে এখানে ভ্যালু রাখলাম কিভাবে? x is equal to বললাম 20। তাহলে এখানে আমি কিভাবে ভ্যালু রাখবো? এখানে অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয় ইনডেক্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইনডেক্স। ডেটা থার্ড ব্র্যাকেট দিয়ে 0, আমি যদি বলি 10, তাহলে এই ডেটার 0 নাম্বার ইনডেক্সে চলে যাবে কত? 10। অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয় কত? অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয় হচ্ছে ইনডেক্সের মাধ্যমে। আমি এই যে কি, এটা একটা ভেরিয়েবল না ডেটা, এটা এই ভেরিয়েবলটার নাম কি? অ্যারে। এর মধ্যে আমি ভ্যালু রাখবো কিভাবে? আমি যখন এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছিলাম, আমি তো সিম্পলি ভ্যালু রাখতেছিলাম, x is equal to 20 বসে যাচ্ছিল। বাট এবার যখন ডেটা is equal to নিউ অ্যারে দিলাম, তখন এখানে যে ডেটা চলে আসবে। সো এবার আমি যদি এভাবে বলি 0, তাহলে এখানে বলবে 0 1। আমি যদি বলি ডেটা 1 is equal to 20, তাহলে এটা হবে এরকম। এটা এবার এটাকে দুই ভাগে ভাগ করবে, এটা হবে 0, এটা হবে 1, এখানে 10, এখানে 20। এখানে যদি বলি ডেটা 2 is equal to 30, তাহলে এবার এটাকে কয় ভাগে ভাগ করবে? 3 ভাগে, 0 1 2, 10 20 30। বুঝতে পারছেন কি আমার কথাটা? এইভাবে অ্যারে ভ্যালুগুলো রাখে আর কি, এইভাবে রাখতে থাকবে আনলিমিটেড। আমার যত মনে চায় আমি তত ভেরিয়েবল রাখতে পারি। এবার যদি বলি ডেটা 4 0 1 2 3, তাহলে এখানে কি হবে বলেন তো রিপন? হ্যাঁ, চারটা দেখাবে। এখানে 4টা ভাগে ভাগ করবে, তখন 1 2 3 4 0 1 2 0 1 2 3
ওইরকম হবে আর কি, ঠিক আছে? অ্যারের ওই এটা একবার বলেন তো স্যার কোনটা? এই সিনট্যাক্সটা var data is equal to new array, এটা নিউ বলে অ্যারে কি এটা সব সময় এটাই হ্যাঁ নিউ লিখতে হবে, অ্যারেও লিখতে হবে, এই ডেটা আমরা চেঞ্জ করতে পারি। এখন দিলে এখানে রিপন সমস্যা নাই, তাহলে রিপন আমার একটা অ্যারে হয়ে যাবে। তাহলে এখানে কি লিখতে হবে? রিপন 0 is equal to 10, রিপন 1 is equal to 20, এগুলোকে বলা হয় কি ইনডেক্স। সো ইনডেক্সের উপর বেস করে অ্যারেকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিউমেরিক অ্যারে, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ডিফারেন্সটা সব সময় সেম থাকবে, যেমন 10 20 30 এরকম। আপনি তো ভ্যালু অ্যাসাইন করতেছেন, ইচ্ছা মতো এখানে অ্যাসাইন করবেন। আপনি এখানে দিলেন 10, এখানে দিলেন 2, এখানে দিলেন 0, এখানে দিলেন -100, কোনো সমস্যা নাই। এগুলো তো জাস্ট আমি আমার প্রয়োজনে ভ্যালু অ্যাসাইন করতেছি। তাহলে ওইখানে ভ্যালুগুলো তখন কিভাবে দেখাবে? কোথায়? এখানে হ্যাঁ। আপনি যেভাবে দিবেন সেভাবে চলে যাবে। স্যার অ্যারেগুলি কি লুপ আকারে করা যায়? হ্যাঁ করা যাবে। ফরেন লুপ আছে, ফরেন লুপটা হচ্ছে অ্যারের জন্য, স্পেশাল ভেরিয়েবলের জন্য, আর ফর হোয়াইল ডু হোয়াইল এগুলো হচ্ছে সিম্পল ভেরিয়েবলের জন্য। স্যার ফর লুপ দিয়ে কি অ্যারে ব্যবহার করা যায় না? যাবে, কিন্তু ফরেন লুপটাতে এটা স্পেশাল কিছু কাজ আছে, যে একটা কাজ দেখানোর চেষ্টা করব ক্লাসে। ঠিক আছে? সো একটা এভাবে একটা ভেরিয়েবল নেন, একটা অ্যারে ডিক্লেয়ার করেন, অ্যারের মধ্যে কিছু ভ্যালু রাখেন এবং এটাকে আউটপুটে দেখেন। আউটপুটে দেখতে হলে কি লিখব? document.write, এবার কিন্তু শুধু ভেরিয়েবলের নামটা বলে দিলে হবে না, তার ইনডেক্সটাও বলে দিতে হবে 0। দেখেন আউটপুট কি আসে। আর ভাই কিছু বলুন। ভাই কি বললাম বুঝা হয়তো রিজাল্ট চেয়ে সব আসল তো স্যার কি বলে গেল? স্যার বলে গেল এটা করতে আর আমরা প্র্যাকটিস করো। আচ্ছা রুলিলে মনে হইতো আমরা কিছু পাচ্ছি 0 সব মাথায় ঘুরে আচ্ছা তো সব কি ধরে আছে না এগুলো? আর জোরে যাবে, কালকে আর একজন জোরে যাবে। কেন? আর আসুন আচ্ছা তো কেন? যাবে না হ্যাঁ? ভালো লাগছে। তাহলে আপনার পড়াটা মানে আমি হবো আর এসে দুটো 10 ব্যাচ আর 13 ব্যাচ এক করে দিচ্ছে। দুটো এক করলেও কম হবে। তো আসে না ওদের আছে আমাদের থেকে বেশি আছে। এইগুলা নিয়ে কাজ এইগুলাতে কাজ হবে না। তো এইগুলা এখন এই নিয়ে লাভ নেই। সেটা থেকে কেন এগুলো? এইগুলা দেখাইতেছে আপনি যদি ভবিষ্যতে স্যার হইতে চান তাহলে। ভবিষ্যতে ওই ডেভেলপার হবেন না? হ্যাঁ, আপনি যদি কাজ করেন ওয়েবসাইট করেন এগুলো লাগবে না। কোথায় একটা সাথে এগুলা নিয়ে মাথা নষ্ট করে লাভ নেই। দেখাইতেছে এইখানে নিজে রাখছিস এই কাজ পরে ইমপ্লিমেন্টেশনে যে এটা এসে লাগলে তখন ট্রাই করবেন। তখন ভিডিওটা লাগলে একবার দেখে নেবো। এইগুলা ভিডিও লাগবে না। ভোটের স্টেপ পেয়ে যাচ্ছে তো আজকে এটা দেখে মনে ভোটের দেখাইলে তখন অনেক কথা হবে। বলবে। দেখাইলে আর তাহলে অ্যারেটাকে কি বলতেছিলাম? একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আমরা চাইলে অনেক ডেটা রাখতে পারি, এবং অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয় কিভাবে? ইনডেক্সের মাধ্যমে। এবার আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি কাজগুলো। সো আমরা বলতেছিলাম একটা অ্যারে আমরা যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করি এইভাবে, সো আমরা অ্যারে ডিক্লেয়ার করবো কিভাবে? সো প্রথমে লিখবো var, এরপরে লিখবো অ্যারে। আমি বললাম রিপন ইজ ইকুয়াল টু নিউ ARRAY, এটা অবশ্যই বড় হাতে দিতে হবে, ছোট হাতে দিলে হবে না। তাহলে এবার রিপন নামের একটা অ্যারে আমাদের হয়ে গেছে। আমি যদি এখানে বলি রিপন, এখানে যদি বলি 0 ইজ ইকুয়াল টু, এখানে ইচ্ছা মতো ভ্যালু আর কি, আমি বললাম 100, কোনো সমস্যা নেই। আমরা ভ্যালু রাখতে পারি না ভেরিয়েবলের মধ্যে। কোনটা ছোট আছে দ্বিতীয়টা বড় আছে এটা কি এই প্রবলেম হলো কি এটা? কোনটা কোনটা কোনটা? যেমন নিউ দিছে n ছোট আছে আবার অ্যারে a দিছেন বড় আছে। না, এটা এভাবে লিখতে হবে। যেগুলো দেখেন নিউ var এগুলো কি সবুজ কালারের না? হ্যাঁ এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন কিওয়ার্ড।
এগুলো আপনি ভেরিয়েবল কোনো ফাইলের নাম ফাংশনের নাম দিলে সেটা কাজ করবে না, ইরর দেখাবে। আর অ্যারেটা অ্যারেটা এটা ফিক্সড, এভাবে লিখতে হবে, নিউটা এভাবে লিখতে হবে, শুধুমাত্র আপনি রিপনটাকে চেঞ্জ করতে পারেন। এবার আমি যদি বলি আরো একটা ভ্যালু রাখতে চাই 1 200 2 বললাম 20। খেয়াল করছেন আমি একটা অ্যারে নিলাম এবং অ্যারের মধ্যে আমি কিছু ভ্যালু রাখলাম। এবার আমি বললাম ডকুমেন্ট ডট রাইট, আমি যদি শুধু রিপন বলি তাহলে কি হয় দেখেন, আউটপুটে কিন্তু কি আসবে, আউটপুটে 100 220 আসবে। কত আসছে? 100 220। আবার আমি যদি এখানে শুধু 1 বলে দেই তাহলে কত আসবে? সিম্পলি 200 চলে আসতেছে কিন্তু। সেইভাবে বিষয়টা কাজ করতেছে। এটাকে বলা হচ্ছিল কি আমার, এটাকে বলা হচ্ছিল হচ্ছে আমার অ্যারে। এবং আমরা আরেকটা জিনিস বলবো, এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? একটু লিখে নেন খাতার মধ্যে, এই অ্যারেটা কিন্তু পরীক্ষায় আসবে যে অ্যারে কি, অ্যারে কি? ডেফিনিশনটা একবার বলেন তো। অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল, এটুকু লিখলে শেষ? হ্যাঁ, যার মধ্যে আমরা অনেকগুলো ইনফরমেশন রাখতে পারি। বাংলা লেখেন, ইংরেজি লিখতে হবে কিন্তু। তাহলে বলেন ইংলিশেই বলেন। ইংলিশে বলতে পারবো না। সো অ্যারে ইজ মানে অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল। অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আমরা মাল্টিপল ডাটা রাখতে পারি এট এ টাইম। অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয় ইন্ডেক্স আকারে, ভিডিওতে আছে সমস্যা নাই, ইন্ডেক্স আকারে। এরপরে তাহলে অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয় কিভাবে? ইন্ডেক্সের মাধ্যমে। সো ইন্ডেক্সের উপর বেস করে অ্যারেকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কিছুক্ষণ আগে কিন্তু আমি বলছি ইন্ডেক্সের উপর বেস করে অ্যারেকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউমেরিক অ্যারে, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সো আমরা এখন যে অ্যারেটা দেখলাম এখানে, এই অ্যারেটার নাম কি? নিউমেরিক অ্যারে। নিউমেরিক অ্যারে। হ্যাঁ, যে অ্যারেটা আমরা এখানে এতক্ষণ এক্সাম্পল করলাম এটা হচ্ছে নিউমেরিক অ্যারে। রিপন হচ্ছে একটা অ্যারে, এর মধ্যে আমি ইন্ডেক্সের মধ্যে ভ্যালু দিয়ে দিলাম। সো যখন কোনো একটা অ্যারের ইন্ডেক্স হবে কোনো একটা সংখ্যা, সেটাকে আমরা কি বলবো? নিউমেরিক অ্যারে। আবার সেম কাজটা যদি আমি এভাবে করি, এটা এটা ইন্ডেক্স বলে দিলাম। আমরা যদি ইন্ডেক্স বলে দিই তাহলে কি হবে? ওই পার্টিকুলার ইন্ডেক্স আসবে। আর যদি ইন্ডেক্স না বলে দিই তাহলে, ইন্ডেক্স যদি না বলে দিই তাহলে কি হয়? সবগুলো দেখাচ্ছে, ঠিক আছে? আর ইন্ডেক্স বলে দিলে কি হবে? আমি যদি এখানে বলি 20 তাহলে কি আসবে বলেন তো আউটপুট? কেন 2 আসবে? কেন 2 আসবে বলেন? কারণ 20 নামের কোন, এগুলো কি থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে এগুলো কি ইন্ডেক্স, তাই না? সো 20 নামের কোনো ইন্ডেক্স আছে এখানে? নাই তো। সো আউটপুট কিছুই আসবে না, আনডিফাইন্ড, ঠিক আছে? আউটপুট কিন্তু, কারণ কি সে এই 20 নাম্বার ইন্ডেক্সকে কি খুঁজতে নাই তো, তাই না? এর জন্য সে বলতেছে কি আনডিফাইন্ড। এবার এটা হচ্ছে আমার নিউমেরিক অ্যারে। এবার আমি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে করতে চাচ্ছি। সো আমি বললাম যে রিপন, এখানে বললাম নেম is equal to name is equal to বললাম bitm। name is equal to bitm, কেমন? এবার এরপরে বললাম
বাইরের কি অবস্থা? সকালবেলা দেখলাম হ্যাভি ঘুম ভাঙ ধরছে, মানে শীতের কথা বলতেছি আর কি। শীত কটা চলে গেছে না প্রচুর। তার মধ্যে আপনার ঠিক আছে। ওকে, আমরা এটা এখন যে দেখেন, এখনই কিন্তু আমার ভেরিয়েবল কি সেম রিপোনি না, বাট এর মধ্যে এখন নেম এজ। সো এবার আমার অ্যারের ইন্ডেক্সটা কি হয়ে যাচ্ছে? স্ট্রিং না? নেম এগুলো কি ক্যারেক্টার না? ক্যারেক্টারের উপরে এগুলো লেটার, লেটারের উপরে যখন ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন পড়ে সেটা স্ট্রিং হয়ে যায়, আমরা জানি। সো যখন কোনো একটা অ্যারের ইন্ডেক্স হয়ে যাবে কোনো একটা স্ট্রিং, তখন সেটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ অ্যারে। এটা হচ্ছিল কি নিউমেরিক অ্যারে, আর এটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে কি করব? ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে যদি আমরা আমার অ্যারেটাকে পাস করে দেই, চেক করি কি আসে আউটপুট। কিছুই আসে নাই কেন? বানান ভুল হয়েছে। RIPON রিপন। সো দেখতে পাচ্ছি কিছুই আসে নাই স্টিল। কি করতে হবে তাহলে? এখানে আমাকে ইন্ডেক্সটা বলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে কেন আসছে বলেন তো? কারণ ইন্ডেক্সগুলো ছিল, ইন্ডেক্সগুলো আমি সেট না করে দেই, ডিফল্ট কি আসে 0 1 2। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি আমরা এভাবে বলে দেই, এখানে যদি আমরা এভাবে না বলে বললাম না 10 20 30 এভাবে বলে দিলাম, এটা একটু অফ করে রাখি, 10 20 30 এভাবে বললাম রিপন 22, কি আসছে? আনডিফাইন। এবার যদি বলি রিপন 0, তাহলে আউটপুট কি আসবে বলেন তো? 10। যদি বলি, আমি কি কোনো ইন্ডেক্স লিখছি? আমি তো ডিরেক্ট অ্যারের মধ্যে ভ্যালুটা বসাই দিছি, তাই না? এই প্র্যাকটিসটা একটু পরে করবেন, এখন না। মানে আমি ইন্ডেক্স না লিখে যদি কোনো একটা ভ্যালু লিখে দেই, তাহলে সেটা কিভাবে যাবে? 0 1 2 ডিফল্ট নিউমেরিক 0 1 2 আকারে হবে আর কি। ঠিক আছে, এভাবে যাবে। ওকে, এটা একটা ইস্যু ছিল আর কি। এবার দেখেন, তাহলে আমরা এখানে যখন অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আসতেছিলাম, অ্যাসোসিয়েটিভ অ্যারের এখানে কিন্তু আমরা যখন ইন্ডেক্স দিচ্ছি না, তখন কিন্তু আমাদের আউটপুট আসছে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে ইন্ডেক্সগুলো কি 0 1 2 না, ইন্ডেক্সগুলো হচ্ছে স্ট্রিং। আমি এখানে যদি বলি এইজ, তাহলে আউটপুট কি আসবে? 25 আসার কথা। আমরা চেক করি, আমরা দেখতে পাচ্ছি 25 চলে আসছে। সো একটা নিউমেরিক অ্যারে বানান, এর আউটপুট দেখেন, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে বানান, এর একটা আউটপুট দেখেন। এবার আমি সবগুলো ভ্যালু যদি একসাথে নিয়ে আসতে চাই, তাহলে কি করব? কোনটা? এটা এটা তুই তাহলে তো স্ট্রিং হবে না। এটা কি স্ট্রিং হবে? এজটা তো, এটা তো সংখ্যা, আর এটা কি আমার স্ট্রিং বানাইতে হবে না এটারে? এখন এই যে সিটি দিয়ে ঢাকা বুঝলাম না। ডকুমেন্ট রাইটে এই যে জায়গায় যদি সিটি দেই ইন্ডেক্সটা, তাহলে ঢাকা শো করবে না? হ্যাঁ অবশ্যই। ওইটাই আমি বলছি স্যার, ওই সব জায়গাতেই তো ইনভার্ট করছে, কিন্তু এজে তো দেন নাই, এটা হচ্ছে নাম্বারের জন্য। এর জন্য দেন। হ্যাঁ, সংখ্যা হলে সেখানে দিতে হয় না, দিলেও সমস্যা নেই, তাও আসবে, বাট এটাই স্ট্রিং হয়ে যাবে। না দিলেন তো না দেওয়াটাই ভালো, দেওয়াটা বোকামি। যেগুলো সংখ্যা সেগুলো মধ্যে কখনো স্ট্রিং দিতে হয় না। আর যেগুলো আপনার ক্যারেক্টার, এগুলো না দিলেও আসবে না। না দিলে তো আসবেই না, এটা তো আপনি স্ট্রিং বানাচ্ছেন না। তো স্ট্রিং এর মেন সাইন কি? অবশ্যই সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হবে। আপনি বলতে পারতেন সিঙ্গেল কোটেশন না দিয়ে ডাবল কোটেশন দিলে কোনো সমস্যা হবে কিনা। বুঝতে পারছেন রিপন আমার কথাটা? সে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন একই জিনিস, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে পার্থক্য কিছু আছে, বাট এই ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন একই জিনিস এই ক্ষেত্রে। সো রিপন এইজ বললাম। এবার আমরা যদি সবগুলো ভ্যালু দেখতে চাই, খেয়াল করছেন, আমরা যদি নিউমেরিক অ্যারে যখন হয়েছিল, তখন কিন্তু ডিরেক্ট আমি অ্যারেটাকে কল করে দিলে আমার সবগুলো ভ্যালু চলে আসতেছিল, তাই না?
বাট এখানে তো আমার অ্যারে কল করে দিলে আসতেছে না, আমাকে কি করা লাগতেছে, অ্যারে ইন্ডেক্স বলে দিতে হচ্ছে। তো এবার আমি যদি সবগুলো ভ্যালু চাই তাহলে কি করব? সবগুলো ইন্ডেক্স লিখতে হবে। হ্যাঁ, এই যে এইটার জন্য হচ্ছে ফর ইন লুপ। ফর ইন লুপটা আমরা শিখতে চাইছিলাম না কিছুক্ষণ আগে, সেবার দেখেন ফর সিনট্যাক্সটা হচ্ছে ফর, এরপর এখানে লিখতে হবে কে ই ওয়াই ইন এ ডবল আর এ ওয়াই, এখানে লিখতে হবে ডকুমেন্ট ডট রাইট কে ইন রিপন হবে, অ্যারের নামটা হবে অ্যাকচুয়ালি আমাদের অ্যারের নামটা কি রিপন না, এখানে রিপন হবে ডকুমেন্ট ডট রাইট রিপনের মধ্যে কিটা ইউজ হবে তাই না স্যার? দেখেন কি লিখলাম বোঝা যাচ্ছে কিনা, এক্সপ্লেন করতেছি। সবার লেখা শেষ এরকম লিখছেন? আউটপুট দেখেন না, আগে বলি শুনেন, আউটপুট দেখলে তো মজাই করে যাবে। কোনটা আগেরটা হয় নাই? অ্যাসোসিয়েটিভ অ্যারেটা হয় নাই, নিউমেরিকটা হয় নাই কেন? 0 = 100 200 ডকুমেন্ট ডট রাইট, খালি অ্যারে নামটা তো দেওয়া লাগবে রিপন 0, ডকুমেন্ট ডট রাইট এর পর 0 দিলে তো হবে না। হ্যাঁ, এই যেখানে দেখেন, এই যেখানে Name এবং আউটপুট, index দুইটাই। এই যেখানে দেখেন, এটা দেখতে পাচ্ছেন আপনি এই লাইনটা কিভাবে লিখছি? প্রথমে অ্যারের নাম, তারপরে হচ্ছে ইন্ডেক্স। অ্যারেটা কি খুব কঠিন মনে হয়েছে? জিনিসটা কঠিন। কঠিন কেন বলেন, কি কঠিন মনে হচ্ছে? মুখস্থ করে আসছি এখানে দেবো স্যার। হুম পড়ছি দেখো এগুলো কথা তখন তো মুখস্থ করে করে আসছি শুধু। হুম তার এই জিনিস। এখন না, মানে কঠিন মনে হওয়ার কোনো কারণ আছে আমার মনে হচ্ছে না। এখন ঘটনা হচ্ছে যে চিন্তা করতে হবে সহজ করে। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে আমরা এখানে কাজ করতেছি, এটা ঠিক আছে কিনা এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, একদিনে অ্যারে বুঝে যাবেন এটা চিন্তা করাও ভুল, কিন্তু যতটুকু আমাদেরকে বলা হচ্ছে আমাদের সেই অংশটুকুনকে কিন্তু মেনে নিতে হবে। সেটা কি? অ্যারে কি? স্পেশাল ভেরিয়েবল। তাহলে এর মধ্যে কতগুলো ভ্যালু রাখা যায়? অনেকগুলো ভ্যালু রাখা যায়। এর মধ্যে ভ্যালু আমরা কিভাবে রাখবো? ইন্ডেক্সে রাখার, এক্স্যাক্টলি ইন্ডেক্সের মাধ্যমে ভ্যালু রাখবো। সো এই যে এই জিনিসগুলো তো আপনি মাথার সেট করে রাখা যাবে না, এটাই হলো, আর কিছু লাগবে না আপাতত। এরপর আপনি যখন কাজ করবেন তখন আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে যাবেন। তিন প্রকার: নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ আর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। অ্যাসোসিয়েটিভ দেখতেছি। হ্যাঁ, আমরা প্রথমে নিউমেরিক দেখলাম। নিউমেরিক অ্যারে কিরকম হয়? অ্যারের ইন্ডেক্সগুলো কি হয়? সংখ্যা হয়, 0 1 2 3 4 এরকম হয়। অ্যাসোসিয়েটিভ অ্যারে কোনগুলা? যে সমস্ত অ্যারের ইন্ডেক্সগুলো হইতেছে স্ট্রিং। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা সেটা আমরা এখন দেখবো, এটার পরে আর কি, আগে এটা শেষ করি। তো অনেক ইন্টারেস্টিং মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা। সো এবার খেয়াল করেন, এখানে বললাম যে কথাগুলো বলছি এভাবে আর কি আমাদের দেখতে পাচ্ছি যে না আমাদের কাজ হচ্ছে আর কি। সো ডকুমেন্ট ডট রাইট, এখানে কি বললাম? ফর ইন লুপের কথা বলতে চাচ্ছি। সো আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করলাম। অ্যাসোসিয়েটিভ অ্যারের ভ্যালুগুলো যদি আমরা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স বলে দিতে হচ্ছে, আদারওয়াইজ আসতেছে না। আমরা কিছুক্ষণ আগে নিউমেরিক অ্যারেতে যখন দেখলাম তখন শুধু অ্যারের নামটা বলে দিলেই কিন্তু হচ্ছিল। তার কারণ কি? কারণ অ্যারের মধ্যে যখন কোনো ভ্যালু আমরা রাখি, ইন্ডেক্স যদি দিয়ে দেই তাহলে তো দিয়ে দিলাম, আর যদি না দেই তাহলে ডিফল্ট সেগুলো কিভাবে থাকে? নিউমেরিক আকারে থাকে, 0 1 2 3 এভাবে থাকে। এজন্য আমাকে অ্যারেটাকে সবগুলো দেখাচ্ছিল নিউমেরিক অ্যারের ক্ষেত্রে। বাট যখন আমরা ওই যে অ্যারের ইন্ডেক্সের মধ্যে যখন 0 1 2 লিখে দিছি,
এটা যদি না লিখে দিও অটোমেটিক্যালি 0 1 2 ধরে নিবে। হ্যাঁ, ধরেও নেবে। এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এবার অ্যারের ইন্ডেক্স যখন হচ্ছিল স্ট্রিং, তখন অ্যারেটাকে বলতেছি আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে। এবার কিন্তু অ্যারেটাকে প্রিন্ট করে দিলে হচ্ছে না, অ্যারের সাথে এর ইন্ডেক্সটাও বলে দিতে হচ্ছে। তাহলে আমরা সবগুলো ভ্যালু তাহলে কিভাবে একসাথে দেখব? এভাবে কমা দিয়ে দিলে কি দেখা যাবে, বুঝতে পারছি কি? আমরা এখানে যে আমি কমা দেই এইস, এবার আমি যদি বলি কমা, এই পুরোটাকে কপি করে এখানে যদি বলি নেম, তাহলে কিন্তু আসবে, তাহলে কিন্তু আসবে। কি আসছে? আনডিফাইন্ড আসছে, এটা অন্য কারণে, এই যে এখানে এটা কারণে আর কি। 25 BITM কেন? হ্যাঁ, এইজ কত আর নেম কি? নেম হচ্ছে BITM, এই জন্য দুইটা ব্যবহার আছে। সেইভাবে আমি সবগুলো বের আনতে পারবো না, বাট এখানে ইন্ডেক্স আছে কয়টা? 4টা। আর আমি ইন্ডেক্সের নামগুলো জানি। এমন যদি হয় যে ইন্ডেক্স আছে 200টা এবং ইন্ডেক্সের নামগুলো আমি জানি না, তখন আমি কি করব? ইন্ডেক্সের নাম আমি জানি না এবং ইন্ডেক্স আছে 200টা, তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে না, মোটামুটি একটু সম্ভব না আর কি। তো তখন আমাকে এই কন্ট্রোল ভি ইউজ করতে হবে, ঠিক আছে? এই ফরেন লুপ ইউজ করতে হবে। সো সিনট্যাক্সটা হচ্ছে ফর, এরপরে কি ইন অ্যারেটার নাম। হ্যাঁ, আমার এই রিপোর নামের যে অ্যারেটা আমরা তৈরি করেছি, সেই অ্যারের নামটা এখানে যখন যে অ্যারে হবে সেই অ্যারেটা হবে। সো এই অ্যারে থেকে এই কি মানে কি? ইন্ডেক্স। রিপন অ্যারের একটা ইন্ডেক্স চলে যাবে এই কির মধ্যে। এখানে বুঝি নাই। না না না, এখানে এটা ভেরিয়েবল, যে কোনো কিছু দিলেই হবে, বাট এটা কিন্তু ফিক্সড। রিপন অ্যারেটাকে এটা চেঞ্জ করে দিচ্ছে কিতে না, রিপন অ্যারে থেকে একটা একটা করে ইন্ডেক্স নিয়ে এখানে সে রাখতেছে। যেমন ধরেন রিপন অ্যারে এখান থেকে শুরু হচ্ছে, প্রথম ইন্ডেক্সটা কি? নেম না? সো যখন লুপটা প্রথমবার ঘুরবে এই অ্যারে থেকে এখানে প্রথমে নেমটা যাবে এখানে। সেখানে যখন বলবে রিপন কি, কির মধ্যে কি আছে? প্রথমবার নেম, তাহলে আমার আসবে কি? BITM। এবার আবার এখান থেকে আবার লুপটা যাবে, এবার রিপন থেকে সে দ্বিতীয় ইন্ডেক্সটা নিবে, দ্বিতীয় ইন্ডেক্সটা নিয়ে এর মধ্যে রাখবে। দ্বিতীয় ইন্ডেক্সটা কি আছে? এইচটাকে সে রাখবে এখানে। এবার এই যে রিপন এইচ সমান সমান কি আছে? 25 আসবে। বোঝা যাচ্ছে কি ফরেন লুপটা, শিপ লুপ। এবার আবার এখানে আসবে, এভাবে লুপটা কতক্ষণ ঘুরবে বলেন তো? যতগুলো ইন্ডেক্স আছে শেষ পর্যন্ত বলতে কি? হ্যাঁ, এই যে এই অ্যারেটা ইন্ডেক্স আছে কয়টা? যদি 400টা হয়তো আমার কোনো ইন্ডেক্সের নাম জানা দরকার আছে? তাহলে আপনি আপনি অ্যারেটার নাম দিচ্ছেন কি? ভুল লিখছেন কোন এক জায়গা। দেখেন, আমরা চেক করে দেখি আউটপুট কি আসে। দেখেন BITM 25 ঢাকা বাংলাদেশ সবই কিন্তু চলে আসছে। মানে এখানে আমি কি না দিই, আমি যদি এখানে দিই এ, কোনো সমস্যা নাই। তাহলে এখানে এখানে কি দিতে হবে? এখানে দিব, আমি যদি দিছি পেইড কোর্স, ঠিক আছে, এটা পেইড কোর্স, বিভিন্ন দামের আছে। BITM এর মধ্যেই পাবেন। এবং বুটস্ট্র্যাপটা ভালো করে শিখে নেবেন, বাস দ্যাটস ইট আর কি। আর এখন তারপর আমরা আসলে বললাম যে যদি বলি সরাসরি ABCD, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের কিন্তু আমরা যে লেভেলে নিয়ে যাচ্ছি আপনাদের আস্তে আস্তে, আপনাদের ক্লাসগুলো শুধু নিয়মিত থাকেন, ক্লাসের সাথে থাকেন, তাহলে কিন্তু ওই আপনি যে কোনো প্লাগ ইন টুকটাক এডিট করতে পারবেন, টুকটাক ঠেকা কাজ চালাতে পারবেন আর কি। তারপরে আপনি আপগ্রেড লেভেলে যেতে গেলে আপনাকে ডেফিনেটলি স্টাডি করতে হবে, ঠিক আছে? আপনি কোনো একটা জিনিস করবেন, চিন্তা করলেন যে ঠিক আছে আমি এরকম একটা জিনিস করবো, ওটা তো আগে কেউ করে নাই, ওটা কাছাকাছি করছে, ওটার চেয়ে বেশি করছে, ওটার চেয়ে কম করছে, ওটা কাছাকাছি করছে, কিন্তু একজাক্টলি ওটা কি কেউ করছে? হয়তো করে না, এরকম কিন্তু হতে পারে। তার মানে কি
আপনাকে তখন চিন্তা করে আপনাকে একটা সলিউশন বের করতে হবে। সো ফরেন লুপটা কিন্তু আমরা এভাবে করতে পারতেছি। এবং আরেকটা আমাদের অ্যারে আছে, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এটা খুবই সিম্পল, আমরা একটু দেখাই দিচ্ছি যে সিম্পলের মধ্যে। সো মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা এখানে দেখেন, আমার কিন্তু অ্যারে কিন্তু আমি একটাই ডিক্লেয়ার করছি, ঠিক আছে, রিপন। এটা কখনো হচ্ছে কি, কখনো হচ্ছে নিউমেরিক, কখনো সেন্সিটিভ, আবার এখন হবে মাল্টি ডাইমেনশনাল। সো মাল্টি ডাইমেনশনাল লেখার জন্য যেটা করতে হয়, আমরা একটু চেষ্টা করি দেখি হয় কিনা। আমি প্রথমে বললাম রিপন, আমার অ্যারের নাম, স্ট্রিং সাইন দিয়েছি কিন্তু 000102 101112 202122 ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, 100 200 300 400 500 7 8 9। এইভাবে আমরা 2D মানে 2D অ্যারেটা লিখতে পারি। এখন আমরা যদি আউটপুট দেখতে চাই, দেখেন ডকুমেন্ট ডট রাইট, আমরা যদি এখানে বলি ইন্ডেক্সটা বলে দিতে হবে আর কি, কত ছিল 00। এবার আউটপুটে কি আসবে, 100 আসা উচিত না, কারণ এই ইন্ডেক্সে কি রাখা আছে 100। আমরা চেক করি কত আসছে 100। আমরা যদি এখানে বলি 05, তাহলে কত আসবে, 05 আসবে না তো? আনডিফাইন্ড আসা উচিত, তাই না? আমরা এটা চেক করি কি আসছে, আনডিফাইন্ড। আমরা এখানে যদি বলি 15, তাহলে কি আসবে, আসবে না। স্টিল আনডিফাইন্ড। আমরা যদি বলি 12, তাহলে 1 2 দিলে 6 চেক করি। দেখেন আপনাদের এরকম কাজ করতেছে কিনা, এটা ইন্ডেক্সটা চেঞ্জ করে দেখেন ঠিক মতো কাজ করতেছে কিনা। টু ডি অ্যারেটা কখনো তৈরি করা হয় না, 2D অ্যারেটা
অন্য কাজে লাগে আর কি। ইন্ডেক্স গুলো চেঞ্জ করে দেখেন ঠিকঠাক মতো আসে কিনা। আসতেছে না? এবার আমি যদি সবগুলোকে একসাথে দেখতে চাই ওই একইভাবে ফরেন লুক দিয়ে পারবো। আসতেছে না? স্যার স্পেস দিতে হবে নাকি মাঝে এসে হ্যাঁ স্পেস দিতে পারবো আমরা। ডকুমেন্ট ডট রাইট দুইটার মাঝখানে হ্যাঁ স্পেসের মাঝখানে পারবো, স্পেস দিতে পারবো। সো এটা ছিল কি আমাদের হচ্ছে একটা অ্যারে, তাই না? আমরা সো অ্যারে আপনাদের পরীক্ষায় আসবে কোষে, আপনাদের রিটেন পরীক্ষা হবে না, সেখানে আসবে অ্যারে কি, অ্যারে কত প্রকার এবং কি কি উদাহরণ সহ লিখো। তখন আপনারা কি করবেন, এই কোডটুকু এখান থেকে ডিরেক্ট লিখে দিবেন। আর যে কথাটুকুন ভিডিওতে আছে এটা বলে দিলেই হবে যে অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে অ্যাট এ টাইম অনেকগুলো ডাটা রাখা যায়। একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে অ্যাট এ টাইম কয়টা ভ্যালু রাখা যায়? একটা। কিন্তু অ্যারের মধ্যে আমি কতগুলো ভ্যালু রাখতে পারবো? হিউজ। আনলিমিটেড। আপনি এই সিস্টেমে দেখেন কত ভ্যালু রাখা যায় বলেন তো, এই সিস্টেমে এই যে থ্রিতে অনেকগুলো। ঠিক আছে, মানে আনলিমিটেড আর কি। এটা হলো স্যার ডাইমেনশনাল। হ্যাঁ রাইট, ডাইমেনশনাল। সো অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয় ইনডেক্সের মাধ্যমে। ইনডেক্স যদি হয় সংখ্যা তাহলে কি হয়, সেটা হয় মানে ইনডেক্সের উপর, হ্যাঁ ইনডেক্সের উপর বেস করে অ্যারেকে তিন ভাগে ভাগ করা যায়: নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, নিউমেরিক অ্যারে হচ্ছে যেগুলো কি ইনডেক্স শুরু হয় ইন্টিজার সংখ্যা দিয়ে, সেগুলো হচ্ছে নিউমেরিক অ্যারে। আর অ্যাসোসিয়েটিভ হচ্ছে যেগুলো ইনডেক্স শুরু হয় স্ট্রিং দিয়ে, সেগুলো হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা হচ্ছে কি রো এবং কলাম আকারে। সো প্রথমটাকে বলা হয় রো, এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে কলাম। নাইস। তো আমরা জাভাস্ক্রিপ্টের মোটামুটি প্রসিডিউরাল কিছু ইস্যু আমাদের আজকে শেষ হলো আর কি, বাট এখনো কিছু জিনিস আমরা দেখবো আর কি আজকে। হ্যাঁ নিউমেরিক অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে দুইটাতে মাল্টি ডাইমেনশন আমরা আরো বেশি জিনিস ইউজ করতেছি। হ্যাঁ এটা তো আরো কম সময় আমরা নিউমেরিক দিয়েও করতে পারি। হ্যাঁ পারি, বাট এখানে ভ্যালু দুইটা আসবে। এখানে দেখেন এগুলো প্রথমটা হচ্ছে রো আর পরেরটা হচ্ছে কলাম। কিন্তু মান তো আমরা একটাই পাচ্ছি, আউটপুট। হ্যাঁ মান তো একটাই আসবে। আমরা নিউমেরিক দিয়ে আরো কম সময় করতে পারি। আমরা কেন মাল্টি ডাইমেনশনটা ইউজ করব? লেআউটের কোনো জায়গা নেই। ভালো কোশ্চেন করছেন। এই কোশ্চেনটা অ্যানসার দিলে এখন বোঝাটা ভালো হবে আমাদের। মাল্টি ডাইমেনশনাল অ্যারে কখনো তৈরি করা হয় না, আমরা যখন ডেটাবেজে ডাটা রাখি আমি বললাম আইডি, নেম, এরপরে বললাম মোবাইল, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কি রো, তাই না? আমাদের এখানে দেখেন এই যে এগুলো হচ্ছে কি রো আর এগুলো হচ্ছে কলাম। প্রত্যেকটাই দেখেন 0 1 2 0 1 2 এরকম আছে না? সো 0 1 2 কিন্তু ফিক্সডই থাকবে, চেঞ্জ হবে কি? এটা ধরেন 0, এটা 1, এটা 2। এখানে বললাম 0 1 2 এভাবে আসলো। সো আমাদের যদি এই एग्जांपल অনুযায়ী রাখি, সো প্রথম ঘরটা কি ছিল? 0 0 0 ছিল না? সো এটা কি আমার 0 0, এবারে যাবে দিছিলাম 100, এবারে কত 200। 0 1 এ কত ছিল দেখেন, 0 2 তে 300, এইভাবে ভ্যালুগুলো থাকে। এবার 400 হইলে ডাইমেনশন। সো এটা এগুলো হচ্ছে ডাইমেনশন 2D আর কি। ঠিক আছে, যে আমি ভ্যালু 2D এর কখনো তৈরি করা হয় না, এটা টেবিল থেকে ডাটাগুলো আসে। এটা যখন ওই জাভাস্ক্রিপ্টের আরেকটা সিনিয়র ভার্সন আছে অ্যাজাক্স, আর সিনিয়র ভার্সন মানে লাইব্রেরি আর কি, অ্যাজাক্স লাইব্রেরি আছে। সো ওইটার সাথে আমাদের পিএইচপি অ্যাসিনক্রোনাস হয়ে আমরা ডেটাবেজ রিলেটেড কিছু কাজ করতে পারি। আর আমাদের কি অ্যাড্রেস দেখানো হবে? হ্যাঁ অবশ্যই, কেন না? অ্যাজাক্স, নোড.জেএস, অ্যাঙ্গুলার.জেএস, জেসন সব দেখানো হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো 2D অ্যারে কখনো তৈরি করেন। 2D অ্যারে হচ্ছে মেইনলি একটা টেবিল। 2D অ্যারের দুইটি ইনডেক্স না,
ঠিক আছে, এই কাজটা কিন্তু আমরা কি সিঙ্গেল অ্যারে দিয়ে পারতাম? ডেটা 0 এটা কিন্তু পারা যেত না। এই জন্য 2D অ্যারে এভাবে করা হয়। ঠিক আছে, সো 2D অ্যারেতে অ্যাকচুয়ালি মেইনলি কাজ লাগবে যখন আমরা ডেটাবেসের সাথে কাজ করব তখন। এছাড়া 2D অ্যারে এরকম লাগে না। দুইটা ইনডেক্স না 0 0 0 1 1 0 এটা 1 এটা কত 1 0 এটা 1 1 এটা 1 2 এটা 2 0 2 1 2 2 এইভাবে কলামগুলো ফিক্সড। আমরা এখানে যে এটা দেখলাম এই যেটা হইছে আমার কলাম 0 1 2 0 1 2 এইজন্য আমি ভাগ ভাগ করে দিছি, খেয়াল করছেন? এভাবে যদি বার এরপর একটা কত হবে 3 0 3 1 3 2 এর পরে 4 0 4 1 4 2 এভাবে কিন্তু ঠিক আছে শেষ করা যাবে না আর কি। স্যার হ্যাঁ, এখানে রো এবং কলাম সবসময় কি সমান থাকবে না কম বেশি হতে পারে? যেমন রো বেশি, কলাম অলওয়েজ ফিক্সড, কলাম অলওয়েজ ফিক্সড। রোটা তো বাড়বে, কমার তো কোনো সম্ভাবনা নেই, বাড়বেই তো, তাই না? কলাম কি তিনটাই? কলাম তিনটে, এখন যদি আমরা আরেকটা করি তাহলে 3 0 3 1 3 3 2। হ্যাঁ, এখানে যদি আমরা আরেকটা করতে চাই তাহলে কি হবে 3 0 3 1 3 2। এরপর আরেকটা করতে চাই 4 0 0 1 2, এটা কিন্তু ফিক্সড। 0 এটা কত 1 এটা কি 2, এই তিনটে কিন্তু ফিক্সড। এই তিনটে কি কলাম। 2D এর প্রথম রোটাকে প্রথম ভ্যালুটাকে বলা হচ্ছে রো, আর দ্বিতীয় ভ্যালুটাকে বলা হচ্ছে কি কলাম। সো রোটা হচ্ছে চলক, কলামটা কিন্তু ফিক্সড। আচ্ছা, এবার একটা কাজ করি আমরা, আমাদের যে লেআউটটা করছেন আমরা করছি সেই লেআউটের মধ্যে একটা এরকম ডিজাইন করি। সিম্পলি এই কন্টেন্টের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো ফেলে দিয়ে নতুন করে এরকম একটা ডিজাইন তৈরি করে। এরকম একটা ডিপ নেন এই কন্টেন্টের মধ্যে, এটা একটা হাইট দেন, এটা একটা ওয়াইড দেন, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, আর এটার উপরে একটা বাটন দেন এরকম, দেন হচ্ছে গ্রিন। ব্রেক দিয়ে কি করবেন? ব্রেকই তো আছে, এটা ব্রেক দেন। এটা ব্রেক দেন, এটা ব্রেকের পরে করি। যান করে আসেন। HTML দিয়ে আমি আমার প্রজেক্টের মধ্যে এসে নতুন একটা ফাইল তৈরি HTML ফাইল তৈরি করে নিচ্ছি। আমরা বললাম index.html। এবার এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, এখানে কিন্তু আমরা যেটা করতে পারি এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বডির মধ্যে প্রথমে আমরা একটা ডিভ নিয়ে নিলাম। এই ডিভের মধ্যে আমরা একটা আইডি দিয়ে দিই, বললাম box1। এবার এই box1 এর জন্য আমরা একটা ক্লাস লিখব। সো আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করি, এক্সটার্নাল কোনো সিএসএস ফাইল না নেই। আমরা স্টাইল দিয়ে শুরু করলাম, স্টাইল দিয়ে শেষ করলাম। এবার যেহেতু ক্লাসের নাম হচ্ছে আমাদের box1, সো box1 দিয়ে আমরা এখানে এর হাইটটা বলে দিচ্ছি এভাবে 250 পিক্সেল। এর ওয়াইডটা আমরা সেট করে দিতে পারি 400 পিক্সেল, আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে ধরেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম তাকে আমরা। এবার যদি আমরা ব্রাউজারে যাই, প্রজেক্টটা রান করা index.html ডাকে, আমরা দেখতে পাচ্ছি কিছুই আসে নাই। কারণ কি? ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা দিলাম, এবার চেক করি
চলে আসছে না? এবার এই ডিভের উপরে একটা বাটন থাকবে, তাহলে বডির ইমিডিয়েট উপরে, বডির নিচে ডিভের উপরে আমি এখানে একটা বাটন নিয়ে নিলাম এভাবে। কেমন? বাটনের মধ্যে আমরা বলে দিলাম রেড। বাটন নিলে বাটন একটা টাইপ বলে দিতে হয় না, বাটন। দেখেন এই হচ্ছে আমার HTML এর কোড। নতুন একটা ফাইল নিয়ে করবো এটা স্যার? হ্যাঁ, নতুন একটা ফাইল নিয়ে করবো? করেন। আমরা ব্রাউজারে যদি যাই দেখতে পাচ্ছি এরকম একটা আউটপুট, এখানে রেড একটা বাটন চলে আসছে, তাই না? তো আমাদের টার্গেট হচ্ছে যে এখানে যখন আমরা ক্লিক করব, এখানে যখন আমরা ক্লিক করব তখন তখন এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের লাল হয়ে যাবে আর কি, ঠিক আছে? এখানে ক্লিক করলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে, ঠিক আছে? তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? ইভেন্ট দিয়ে হ্যাঁ, অবশ্যই ইভেন্ট লাগবে, ইভেন্ট ছাড়া তো সম্ভবই না। দেখেন আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে আমাদের টার্গেট হচ্ছে এখানে ক্লিক করলে এই বাটনটা, এই ডিপটা আমার রেড হয়ে যাবে, তাই না? ক্লিক করলে ডিপটা আমাদের রেড হয়ে যাবে। সো তাহলে আমাকে ইভেন্টটা ক্রিয়েট করতে হবে কোথায়? রেড বাটনের মধ্যে, তাই না? তাহলে এখন এখানে আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট ক্রিয়েট করতে পারি। আমরা বেশ কিছু ইভেন্ট দেখেছি গত ক্লাসে, তাই না? অন ব্লার, অন কি আপ, এগুলো দেখছি না? এগুলো কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, ওকে। সো তাহলে এখানে আমরা ধরলাম এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে। তাহলে এখানে আমরা ক্লিক করব, এটা একটা ইভেন্ট, এই ইভেন্টের নাম কি? অন ক্লিক। তাহলে এই বাটনে আমরা আসবো, বাটনে এসে এখানে আমরা বলতে পারি অন ক্লিক। অন ক্লিকে কি বলবো বলেন তো? ফাংশন দিয়ে লিখতে হবে CHAN, চেঞ্জ, আমি বললাম কালার, চেঞ্জ কালার নামের একটা ফাংশন কল করলাম। তাহলে এখানে দেখেন যে অন ক্লিকে চেঞ্জ কালার, যে কোনো নাম হতে পারে। এখন এই জিনিসটাকে কি বলা হচ্ছে বলতে পারবেন কেউ? ফাংশন কলিং, তাই না? মোট কথা HTML থেকে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো কিছু করাইতে হলে আমাকে অবশ্যই একটা ইভেন্টের মাধ্যমে করাইতে হবে। সেখানে ইভেন্টের নাম কি? অন ক্লিক। তাহলে অন ক্লিকে যেহেতু যদি কোনো কিছু করাবো, সেটা অবশ্যই কোনো একটা ফাংশনের মাধ্যমে করাইতে হবে, তাই না? এবারে ফাংশনের ডেফিনেশন দেওয়া লাগবে না? তো আমরা ডেফিনেশনটা একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে দিব। আমরা আলাদা একটা ফোল্ডার তৈরি করে নিই, জেএস, আমরা বললাম ফিনিশ। এই জেএস ফোল্ডারের মধ্যে কি নিব? একটা ক্যাসকেডিং স্টাইল শিট, না? আমরা এখানে নিব হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। আমরা নাম বললাম যে জাভা আন্ডারস্কোর স্ক্রিপ্ট ডট জেএস। তাহলে আমরা এই জায়গাটার মধ্যে ওই ফাংশনটা ডেফিনেশন দিব না?
সো আমরা ইন্ডেক্স ফাইল থেকে আমরা ফাংশনটাকে কল করলাম, ফাংশনটার নাম কি, চেঞ্জ বিজি চেঞ্জ কালার, রাইট। এবার এই ফাংশনটার ডেফিনেশন আমি কোথায় দিব, ওই যে জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে। আমরা এতক্ষণ কি করছি, HTML ফাইলের মধ্যেই বডির ইমিডিয়েট নিচে দিয়েছিলাম না, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, এখানে দিলেও কিন্তু হবে, বাট আমরা এখানে না করে আমরা এক্সটার্নাল ফাইল ইউজ করবো। তো এখানে ফাংশন এর মধ্যে বলে দিচ্ছি ফাংশন চেঞ্জ কালার। এইটাকে কি বলা হচ্ছে ফাংশনের, বলেন তো? ডেফিনেশন। হ্যাঁ, এটা হচ্ছে ডেফিনেশন, আর এটা হচ্ছে ফাংশনের কলিং। এটা হচ্ছে ফাংশনের কলিং। স্যার এই স্টাইলটা এটা বডির বাইরে হেডের মধ্যে দিছি। ইন্টারনাল সিএসএস কিভাবে লেখে? ইন্টারনাল সিএসএস আমরা এভাবে লিখতে পারছি, হাইড হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার। এটা ইন্টারনাল না, এটা কি, এটা হচ্ছে ইন্টারনাল, রাইট, এক্সটার্নাল না। আমরা ব্রাউজার যদি যাই, এখন রেডে ক্লিক করলে কি আমার ফাংশনটা কল হবে না? সো আমরা একটা কাজ করি, হ্যাঁ হ্যাঁ আমি দেখেন, আমি এখানে জাভাস্ক্রিপ্টের ফাংশনটা যে ফাইলের মধ্যে লিখেছি javas_script.js, এই ফাইলটার সাথে এই ফাইলটার কি কোনো লিঙ্ক আছে? লিঙ্ক করে দেওয়া লাগবে না? সো লিঙ্কটা আমরা কোথায় করব? এইখানে, এখানে না, এখানে করতে পারি, এখানে করলে কোনো প্রবলেম নাই, বাট আমরা সবচেয়ে ভালো হবে এখানে করলে। বডি যেখানে ক্লোজ হচ্ছে তার ইমিডিয়েট উপরে কিভাবে লিঙ্ক করতে হবে, স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে হবে, স্ক্রিপ্ট দিয়ে শেষ করতে হবে, মাঝখানে সোর্সের মধ্যে ওই ফাইলটির লোকেশন বলে দিতে হবে, কি হবে, জেএস এর মধ্যে java_script। সবাই লিঙ্কটা দিয়ে দেন। আর এখানে টাইপ দেওয়া লাগে না? টাইপ লাগবে না। ঠিক আছে না, এরকম বিষয়টা আর কি আমাদের হচ্ছে। এবার কিন্তু আমাদের আমরা যদি এখানে এখন এখানে ক্লিক করলে আমরা এই ফাইলে আসতে পারি কিনা এটা তো আমাদের বুঝতে হবে আগে, তাই না? তার জন্য এখন আমরা কি করতে পারি বলেন তো? এখানে এটা অ্যালার্ট মেসেজ দিতে পারি। এখানে আমরা যদি বলি অ্যালার্ট টেস্ট, কারণ আমরা জানি অ্যালার্টের মধ্যে যদি আমরা স্ট্রিং এর মধ্যে কোনো কিছু লিখে দেই সেটা কি ব্রাউজারে আসে না, এই যে টেস্ট চলে আসছে, তাই না? তার মানে কি আমরা ফাংশনটা ক্লিক করলে আমরা যখন HTML এর পেজ থেকে কোনো এই রেডের উপর ক্লিক করতেছি তখন আমাকে এই ফাংশন এসে নিয়ে আসতেছে, আমাকে এই ফাংশনের মধ্যে সে নিয়ে আসতেছে। ঠিক আছে, ফাংশনের মধ্যে সে নিয়ে আসতেছে। এবার এখানে এসে আমি কি করব, একটা জিনিস খেয়াল করি, আমরা এর আগে HTML থেকে ইনপুট নিয়ে কিন্তু কাজ করছি, তাই না? দুইটার সঙ্গে যোগ করছি না? যোগ করার সময় কি করছি বলেন তো? আইডিটা নিয়ে তার ভ্যালুটাকে নিছি, document.getElementById.value। তাহলে কোনো একটা এলিমেন্টকে, কোনো একটা HTML এলিমেন্টের ভ্যালু যদি নিতে চাই তাহলে কিন্তু আমাদের লিখতে হতো কি ডট ভ্যালু।
ডট ভ্যালু, তাই না? এবার আমরা কি করব, আমরা কিন্তু এবার এই এলিমেন্টের ভ্যালুটাকে নিব না। এটা যে এলিমেন্ট, এই এলিমেন্টের কোনো ভ্যালু আছে? এর ভ্যালুটাকে আমরা নিব না। আমরা নিব কি, আমরা নিব হচ্ছে এই এলিমেন্টটাকে ধরতে চাচ্ছি। আমরা ইনপুট এলিমেন্টের ভ্যালুটাকে ধরছি না এর আগে, এবার আমার ইনপুট এলিমেন্টকে ধরবো না। যেমন ধরেন আমি যদি এখানে এভাবে বলি, আপনাদের করার দরকার না, জাস্ট দেখেন জিনিসটা। আমি যদি এই বাটনের এখানে সিম্পলি আরেকটা, বা এখানে পরে আমি যদি এখানে আরেকটা ডিপ নেই, আমি একে বললাম বক্স 2, কেমন? বক্স 2 বললাম। এবার আমি যদি এখানে আরেকটা বক্স এই ক্লাস নেই এভাবে, বললাম বক্স 2, এখানে দেখেন। সো এটা আমরা ডিপ না নিয়ে আমরা এটাকে অন্য জিনিস করতে পারি। ধরেন এখানে এসে আমরা এভাবে বললাম ইনপুট নিলাম একটা, এর টাইপ বললাম টেক্সট, এর একটা আইডি সেট করে দিলাম। ওকে, আমি বললাম আইডি বলে দিলাম যে ডেমো। এই ক্লাসটা আমাদের লাগবে না। আমি একটা ইনপুট বক্স নিলাম এবং এর আইডি বলে দিলাম কি, ডেমো, তাই না? এইটা নিলাম নতুন করে, এটা তো আগে ছিল না, ডেমো। এবার আমি যদি জাভাস্ক্রিপ্ট থেকে এভাবে বলি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কি হবে এখানে, ডেমো দিলাম, ডট ভ্যালু, কেমন, ডট ভ্যালু। এবার এখানে যদি বলি যে var x, আর এখানে যদি বলি alert x, তাহলে কি হবে? আমি যদি আমার ফিল্ডে আসি, এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে একটা ফর্ম চলে আসছে, তাই না? তাহলে এখানে যদি আমরা 10 12 দিয়ে রেডে ক্লিক করি তাহলে কি হবে? এই 12টা কি অ্যালার্ট দেখানোর কথা না? চেক করি, 12টাকে কত দেখাচ্ছে? অ্যালার্ট দেখাচ্ছে না? অ্যালার্ট দেখাচ্ছে। কিন্তু আমি এখানে যদি বলি 167 1267, তাহলে কত দেখাচ্ছে? যা দেবো তাই দেখাবে, আমরা জানি এটা। এবার তাহলে এখানে আমি কি করলাম, ওই এলিমেন্টের ইনপুটের টাইপ যে টেক্সট তার আইডি ধরে আমরা তার ভ্যালুটাকে নিলাম, তাই না? এবার যদি এখানে ভ্যালুটা না নেই তাহলে কি হবে? ভ্যালুটা নিলাম না, এবার অ্যালার্ট করলাম এক্স কে, এবার দেখি তাহলে কি হয়, ভ্যালুটাকে না নিয়ে। এবার যদি আমি ব্রাউজারে যাই, এখন চেক করি, দেখেন এখানে কিছু একটা দিলাম 45, রেডে ক্লিক করলাম, আমার অ্যালার্টে কি আসছে? অবজেক্ট HTML ইনপুট এলিমেন্ট, খেয়াল করছেন? অবজেক্ট HTML ইনপুট এলিমেন্ট, অর্থাৎ এখানে যে ইনপুট এলিমেন্টটা আছে না, এই এলিমেন্টটাই আমার কি হয়েছে, পুরোপুরি চলে আসছে। আমার কথা কি আমি বুঝতে পারছি? হ্যাঁ, ভ্যালু না, পুরো এলিমেন্টটাই আমি ধরতে পারছি। এখন আমি চাইলে এই এলিমেন্টের উপরে CSS অ্যাপ্লাই করতে পারবো। মানে আমরা যখন কোনো একটা CSS এর ক্লাস দিয়ে কোনো একটা HTML এর এলিমেন্টে যখন চেঞ্জ করি, তখন কি ক্লাসের মাধ্যমে করি না? এবং ওই CSS এর ক্লাসকে আমরা কি দিয়ে কল করি? আইডি অথবা ক্লাস দিয়ে, তাই না, HTML থেকে। আর এবার আমরা কি করব, এবার আমরা দেখেন এখানে কি করলাম। এখানে আমরা যদি এভাবে বলি যে ধরেন এখানে দেখেন আমরা এবার আমাদের ইনপুট টেক্সটটা, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আমাদের এখানে আমরা যদি কোনো একটা এলিমেন্টের ভ্যালু দিয়ে ধরি তাহলে তার ভ্যালুটা আসে, আর যদি ভ্যালু দিয়ে না ধরি তাহলে পুরো এলিমেন্টটাই আসে। আমার কথাকে বুঝতে পারছি? এই জিনিসটা মাথায় সেট করে রাখেন যে আমি যদি কোনো একটা HTML এলিমেন্টের আইডি ধরে তার ভ্যালুটাকে নেই তাহলে কি আসে? তার ভ্যালুটা আসে। আর যদি ভ্যালুটা না নেই তাহলে পুরো এলিমেন্টই আমার কাছে চলে আসে, পুরো এলিমেন্ট, অর্থাৎ এই পুরো ডিপটা আমার কাছে চলে আসছে। তাহলে এখানে আমি যাবো আমার এই ইনপুটের টাইপ যখন বলছি বাটন, এখানে যখন চেঞ্জ কালার, এই ফাংশনে যে আমরা আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে যে এই বক্সটার এই ডিপটার আইডিটা কি মনে আছে কারো? বক্স 1, তাই না, নাকি অন্য কিছু? বক্স 1। সো এই বক্স 1 এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি আলাদা চেঞ্জ করে দিতে পারি। কিভাবে করব দেখেন এখানে। সো প্রথমে আমি যদি এখানে বলি জাভাস্ক্রিপ্টে যে ফাংশনের মধ্যে এসে আমি এভাবে বলবো যে ডকুমেন্ট ডট
গেট এলিমেন্ট বাই আইডি বক্স 1, এটাকে আমি ধরলাম, ধরে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম var, আমি বললাম lm বা x এর মধ্যে রাখলাম, নামটা মিনিংফুল হলো না আর কি। এটা অ্যাকচুয়ালি কি, এই ফাংশনটা আইডি ধরে এলিমেন্টের ভ্যালুটাকে রিসিভ করলো না পুরো এলিমেন্টটাকে রিসিভ করলো? পুরো এলিমেন্টটাকে। তাহলে এখানে বেটার হয়তো আমাদের এলিমেন্ট নামটা দিতাম, এক্স দিলেও হবে, দেখেন সমস্যা নেই, একটা ভেরিয়েবল। সো এবার এখানে এসে দেখেন আমরা এলিমেন্টটাকে ধরলাম, এবার আমরা যেভাবে বলি এক্স ডট স্টাইল, এটা হচ্ছে একটা প্রপার্টি জাভাস্ক্রিপ্টের, এস ডট এই প্রপার্টিটা ইউজ করতে হয় আর কি। ওই যেটাকে ধরলাম এলিমেন্টটাকে ধরে আমি যে ভেরিয়েবলের মধ্যে রাখলাম ওই ভেরিয়েবলের সাথে ডট স্টাইলটা অ্যাড করে দিয়ে বলতে হবে কি, এবার আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড ইজ ইকুয়াল টু বললাম রেড, সো এটাকে একটা স্ট্রিং সাইনের মধ্যে দিতে হবে। এক্স ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড সমান সমান কি বললাম, রেড। আমি চেক করি এখানে এসে দেখেন রেডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে না? সো কোনো একটা HTML এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কিন্তু ইউজার চেঞ্জ করতে পারতেছে থ্রু জাভাস্ক্রিপ্ট। সবার কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে? জি স্যার হচ্ছে। সিম্পল জিনিসটা কি বুঝতে পারছি আমরা যে কিভাবে আমরা এই সিএসএস অ্যাপ্লাই করতেছি? এই যে ব্যাকগ্রাউন্ড, এটা কি সিএসএস এর একটা প্রপার্টির নাম। এই প্রপার্টিটা আমরা জাভা HTML এর কোনো একটা এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতেছি কিভাবে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। বাটনটা হচ্ছে ফাংশন হিসেবে আসছে, হ্যাঁ, ইভেন্ট হিসেবে কাজ করতেছে বাটনটা। সো HTML এর CSS এর কোনো একটা প্রপার্টি আমরা কোনো একটা HTML এর এলিমেন্টের মধ্যে ইউজ করতে পারতেছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। কিভাবে করতেছি? প্রথমে আমরা যে এলিমেন্টের মধ্যে জাভাস্ক্রিপ্টে অ্যাপ্লাই করব, CSS এর প্রপার্টিটা অ্যাপ্লাই করব, ওই এলিমেন্টের আইডি ধরে প্রথমে এলিমেন্টটাকে ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ওকে, এবার ওই ভেরিয়েবলটা ডট স্টাইল, এটা হচ্ছে প্রপার্টি, এই প্রপার্টি ইউজ করতে হবে, স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড সিএসএস প্রপার্টির নাম, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রপার্টি আর এটা হচ্ছে সিএসএস প্রপার্টি, ইজ ইকুয়াল টু কি বলবো, রেড কালারটা এখানে দিয়ে দিলাম। স্যার এখন যদি এটার সাথে আরো কিছু সিএসএস অ্যাড করতে চাই আবার কি আরেকটা লাইন লিখতে হবে নাকি? হ্যাঁ, আরেকটা লাইন লিখতে হবে, এক লাইনে লেখা যাবে না। এবার ধরেন এখানে দেখেন আমাদের যখন রেডে ক্লিক করতেছি অনেক দ্রুত হচ্ছে না, আমরা একটা অ্যানিমেশন দিতে পারি না, কিভাবে যেন দেয়, স্যার কালার চেঞ্জ হচ্ছে, কালার
কালার চেঞ্জ হচ্ছে না। আচ্ছা ওয়েট, এখানে রুবেল একটু দেখেন তো কার কার হইতেছে না। এখানে ধরেন আমরা ট্রানজিশন দিয়ে দিলাম, TRANSI, ট্রানজিশন। হ্যাঁ হ্যাঁ, অল 2 সেকেন্ড। ট্রানজিশন অল কত বলে দিলাম? 2 সেকেন্ড। এবার কি হয় দেখেন তো, এবার রেটটা অনেক স্লো হচ্ছে না? বোঝা যাচ্ছে জাভাস্ক্রিপ্টের কারিশমা এখনো কিছুই না। হ্যাঁ হচ্ছে রাকিব, জি স্যার হচ্ছে। আরো ডেঞ্জারাস কাজ করা যেগুলো করলে আর কিছু থাকবে না। ক্ষুধা ভুলে যায় মানুষ, খাওয়ার কথা মনে থাকে না। আরো অনেক কিছু মনে থাকে। স্যার এক্সিস্টেলের পরে কন্ট্রোল স্পেস দিলে সিএসএস এর এগুলো দেখায় না। দেখাবে না, কষ্ট করে লিখতে হবে। এটার জন্য প্লাগ ইন অ্যাড করা যায়, বুঝতে পারছেন? আপনাদের একটা জিনিস দেখাই দিই, একটু কষ্ট করে খেটে খাবেন আর কি, সবকিছু তো খাওয়াই দেওয়া যাবে না। NET NetBeans netbeans.org যেখানে যাবেন, হয়ে গেল এটা। এ হবে না? নেটবিনস লিখে সার্চ দেখবো করে, ওহ শিট, আসছিল তো তাই না? পাইছেন নেটবিনস রে? এখানে দেখবেন অনেক কিছু, যে এডিটর নিয়ে আপনি কাজ করতেছেন, যে আইডি নিয়ে কাজ করতেছেন, এর বহুত কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওই যে কিছুক্ষণ আগে কি যেন একটা কথা বলে না যে সিএসএস এর ক্লাসগুলোকে পাওয়া যাচ্ছে না, ওইটাও পাওয়া যাবে। এখানে একটা প্লাগইন আছে, প্লাগইন অ্যাড করে দেওয়া লাগে আর কি। ঠিক আছে, তো দেখেন নেটবিনস কোম্পানির সাইটটা কেমন। এটা তো আসলে আসল কোম্পানি না, এরা এডিটর বানাইছে, এগুলো ফ্রি বিজনেস, এটা বিজনেস অন্য জায়গায়। যাই হোক, পার্সোনাল নিজস্ব ইয়ে না। ওকে সো কালারটা কিভাবে করা যায়? কালার তো অনেক কালার বক্স আমাদের কি দেওয়া যায়, যেমন ঝাপসা ঝাপসা ঠিক আছে, তাহলে এবার যদি একটা পারেন, এবার এখানে 3টে বাটন নেন, রেড গ্রিন ব্লু। 3টে বানাইছেন? 3টে বানাই ফেলছেন, গুড। তাহলে এবার কি করবেন বলেন? এবার 3টে ইভেন্ট ক্রিয়েট করতে হবে না, এটা বানাই ফেলেন তো সবাই। 3টে বাটন নেবেন, রেড একটা তো আছে, আরো 2টা নেবেন, গ্রিন আর একটা নেবেন ব্লু। আমাদের টার্গেট হচ্ছে এটা আমরা একটা ফাংশন দিয়ে করব, 3টা দিয়ে না। তাহলে আমার এখানে ফাংশনের প্রত্যেকটা ফাংশনের নাম কি একই হবে না? সেমই হবে, চেঞ্জ কালার। এবার আমি একটা কাজ করতে পারি, এখানে খেয়াল করেন, আমরা আমাদের যে সিএসএস এর কোড ছিল এখান থেকে এসে আমরা যদি কন্ট্রোল ধরে স্পেস বার চাপ দেই, এখানে চুজ কালারে যাই। এবার আমরা যদি এখানে এভাবে ক্লিক করি, এখান থেকে ধরেন এটা রেড না, এটাকে ওকে করলাম। এবার এই যে কালার কোডটা, এই কালার কোডটা আমি এখান থেকে প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিতে পারি না? এটা পাঠিয়ে দিলাম, স্ট্রিং সাইনের মধ্যে পাঠিয়ে দিলাম। এবার আমি যদি এখানে যাই, এখানে যে আমি যদি বলে দিই এখানে কালার না বলে
আমি যদি এখানে বলে দেই, এখানে ওখান থেকে এই ফাংশন যখন কল করলাম, একটা জিনিস খেয়াল করেন, আমি বডির মধ্যে প্রথম যে বাটনটা আছে রেড, অর্থাৎ এই যে রেড, এটাকে যখন আমি ক্লিক করলাম তখন কি হচ্ছে, তখন চেঞ্জ কালার ফাংশনটা কল হচ্ছে এবং সাথে এই জিনিসটার নাম কি, প্যারামিটার বা আর্গুমেন্ট বলছিলাম না ফাংশনের মধ্যে, সাথে এটা পাঠিয়ে দিলাম। তো যখন আমি এটা পাঠিয়ে দিচ্ছি, তো ফাংশনটা যখন কল হচ্ছে চেঞ্জ কালার, এখানে এসে ওইটাকে কেউ একজন রিসিভ করবে না। So আমি এখানে বললাম COLOUR, একটা ভেরিয়েবলের নাম, জাস্ট যে কোনো কিছু দিলেই হবে। আমি একটু মিনিংফুল করার জন্য কালার দিলাম, কারণ এবার আমি এখানে বলে দেবো কি, রেড না বলে দেবো কালার। তাহলে কি হবে, এবার যখন এই ফাংশনটা কল করব, তখন যখন যে কালারটা দিবে সেই কালারটাই কি হবে, মনে আছে না, দুইটা সংখ্যা যোগ করছিলাম, একবার সরাসরি যোগ করে দিয়েছিলাম, আবার ভেরিয়েবলের মধ্যে আর্গুমেন্ট রেখে যোগ করছিলাম। এই কালারের দুই সাইডে ইনভার্টেড কমান দিয়ে রাখবে না, স্ট্রিং সাইনের মধ্যে পাঠাতে হবে, নাহলে ওটা গন্ডগোল লেগে যাবে আর কি। এখানে এটা লাগবে না, এটা তো ভেরিয়েবল, এটা তো ভেরিয়েবল, লাগবে না। ভেরিয়েবলের জন্য স্ট্রিং লাগে না, স্ট্রিং লাগে কোনো একটা ক্যারেক্টারের জন্য। এগুলো তো ক্যারেক্টার না, স্পেশাল ক্যারেক্টার, C0, এটা কি কোনো ভেরিয়েবল? এটা একটা মান। সো মানকে কোথাও পাঠাইতে হলে কোটেশন দিয়ে পাঠাইতে হয়, আর যদি ভেরিয়েবলকে পাঠাইতে হয় সেক্ষেত্রে স্ট্রিং সাইন লাগে না। এবার চেক করি হয় কিনা। দেখেন, আমি যখন এখানে ক্লিক করতেছি, ডিফল্ট আমার কি আসতেছে, এরকম আসতেছে না। আমি যখন রেডে ক্লিক করব, নো চেঞ্জ। কারণ কি, কারণ এখানে আমার এই কালারটাই দেওয়া আছে, তাই না। সো আমি এখানে এই কালারটা চেঞ্জ করে ধরেন এই কালারটা দিলাম। এবার ব্রাউজারে যাই, দেখেন ডিফল্ট কালো আছে না, আমি এখানে ক্লিক করতেছি, কি হচ্ছে, কালো থেকে রেড হচ্ছে না। এবার কিন্তু এখানে আমি এই জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি কিন্তু এখানে বলে দিই নাই রেড, তাহলে রেডটা কিভাবে আসলো, বোঝা যাচ্ছে রেডটা কিভাবে গেল, এখান থেকে পাঠাই দিল, এখান থেকে উনি ধরলো, উনি ধরে ওনাকে নিয়ে এখানে চলে আসলো। এবার আমি যখন এখানে এটা করব, আমি যখন কি বলে আরেকটা ফাংশনকে কল করব গ্রিনের জন্য, তাহলে এখানে কি পাঠাই দেবো বলেন তো, ইয়েলো কালারটা পাঠাই দেবো। ঠিক আছে, সো করে ফেলেন তো একটা ফাংশন দিয়ে সবাই, বুঝতে পারছেন মনে হয়, তাই না। ইয়েলোটা দিয়ে করে ফেলেন, গ্রিনটা দিয়ে করে ফেলেন। আবার ফাংশনে কোনো চেঞ্জ করা লাগবে, ফাংশনে কিন্তু কোনো চেঞ্জ করা লাগবে না। এই বিষয়টা বুঝতে পারেন না কে কে বলেন তো, একজন পাইলাম, আর কেউ, আর সবাই বুঝছেন। তাহলে এবার যে কেউ একজন দাঁড়ায় ওনারে বলেন আসলে জিনিসটা কি, বলেন কেউ একজন। কেউ একজন বলেন দাঁড়িয়ে ওনাকে।